অফিস ছেড়ে দিয়েছো? না না, কাল বিশেষ দরকারে তোমার অফিসে ফোন করতে বললো। কি হয়েছিল? ও সে অনেক ব্যাপার। তুই ফোন করেছিলি কেন? বল না। দাদা, আমি একটা বিচ্ছিরি সমস্যায়। সমস্যা? হ্যাঁ, খুলে বললে তুমি বুঝতে পারবে আমার অবস্থা। আহা, বল না। মেয়েটির মার সঙ্গে আমার প্রথম আলাপ হয়। নাম সুষমা বাগচি। ভদ্রমহিলা থিয়েটার করে সংসার চালান। হঠাৎ একদিন বিপদের কথা জানা। ভদ্রমহিলার একটি মেয়ে, নাম শুক্লা। প্রচন্ড অভাবের মধ্যে অন্যভাবে মানুষ করেছেন মেয়েকে। শুক্লা বিয়ে পাশ করেছে। বাবাটির সঙ্গে সারা জীবন লড়লেও ওদের ফ্যামিলিটা খুব ভালো। শুক্লা সুন্দরী বলেই পাড়ার কিছু মাস্তান ছেলের উপদ্রব লেগেই ছিল। ভদ্রমহিলা একা পেরে উঠছিলেন না, তাই বিপদের আশঙ্কায় পুলিশ হেল্প চেয়েছিলেন। কাজের সূত্রেই প্রথম ওদের বাড়িতে যাই, তারপর আলাপ হয়। এখন এখন সুষমা দেবী আমার উপর অসম্ভব ডিপেন্ড করেন। অ্যাজ ইট স্ট্যান্ডস নাও, মানে বুঝতেই পারছো, আমি শুক্লাকে আই ওয়ান্ট টু ম্যারি হার। আমাকে কি করতে বলিস? ওদের কথা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। মাকে জানিয়েছিস? না, মাকে তুমি জানলেই ভাব। আমার আমাকে অন্য কিছু ভাবতে হবে। ঠাকুরপো কোথায় গেল? কিছু হয়েছে? কি ভাবছো কি? না, ভাবছি ভাবছি কিছু নেই। এত রাত্রে আবার কে এলো? দাদা, একবার নিচে আসবেন। শুক্লা, রেজিস্ট্রি করে নিয়ে এলাম। শুক্লা, আমার দাদা। অনুপম, এসব কি কি হচ্ছে কি? আমার চুপ করো, চুপ করো। তুই চুপ করে রয়েছিস কেন? কিছু বলছিস না যে? কিছু বলবার নেই মা, কিছু বলবার নেই। ওটা ওটা কয়েকদিন অপেক্ষা করতে পারলো না। সব তো ঠিকই ছিল। অমর, কি লিখেছে? বারবার কেন যে সবাই তোমায় বিরক্ত করে বুঝি না। টাকার দরকার আমাকে লিখুক। তারা যতদিন চাকরি করেছে তো সবাইকে দেখেছে, কিন্তু এখন তোমার নিজের চাকরি। তুমি ওর চাকরির কথা কি বললে ঠাকুরপো? না, ও কিছু না। কি রে অনু, তোর চাকরির কি হয়েছে?
কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমার তুমি আজই বলো কেন? কি বলবো, সাজমলের কথা মতো কাজ করেনি বলে তাড়িয়ে দিয়েছে, এই কথা বলবো? আমরা এখন একা নেই, যে আসছে তার কথাও ভাববে না তুমি? তোমরা আমাকে ভাববার সময় দিচ্ছ? একটা করে একটা ঘটনা ঘটে যাচ্ছে আর আমি অবাক হয়ে যাচ্ছি, কোনো কিছু হিসেব মেলাতে পারছি না। শুরু হলো কৃষ্ণপক্ষ, জীবনের মাঝামাঝি এসে আবার সব নতুন করে সাজানোর সন্ধ্যা। নয়ন এলো, বাবা সবচেয়ে দুর্ভাগ্যের সময়, তবু ছেলের দিকে তাকিয়ে নতুন করে জোর পেলাম। দিচ্ছেন নিচ্ছি, কিন্তু একটা কথা বলবো অনুপম বাবু, সসি কিনা হোক না অসি, আজকাল তো এইসব ধরনের বই লোকে চাইছে। আরে মাথা খাটিয়ে বুদ্ধি করো, ছুটে কে আর পড়ছে মশাই? ছাড়ুন ছাড়ুন, কিছু সস্তা মাল ছাড়ুন। দেখছেন না, এই আপনার অন্ধকারের সিঁড়ি, পাপ, এই সমস্ত বইয়ের ঘাটতি কিরকম হচ্ছে। আরে এইসব ধরনের বই কোথায় লিখবেন? তা না আপনি নিয়ে এসেছেন বিশ্বাস অবিশ্বাস, এটাও নিশ্চয় সিরিয়াস লেখা। দাদা, দাদা আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ হয়েছি। অজুর উন্নতি কিন্তু হতে লাগলো অদ্ভুত অবিশ্বাস্য গতিতে। আমরা সবাই অবাক ছিলাম। আরে মাকে বলেছিস? না, এখনো বলিনি, বলবো। এবার শরীরটার দিকে একটু নজর দিস, দায়িত্ব বাড়ছে, পরিশ্রম বাড়ছে। দাদা, এ বাড়ি কিন্তু এবার ছাড়তে হবে। সাউথ ওয়েল ফার্নিশ কোয়ার্টার পাচ্ছি। আমি কিন্তু এবারে ছেড়ে যাচ্ছি না। ঠিকই। কেন, তাই কি কোনো হয় নাকি? তোর অত বড় চাকরি, একটা গুরুত্ব আছে, তোকে সেখানে যেতেই হবে। কিন্তু আমাকে ছেড়ে দে, বহুদিন আছি এবারে ছেড়ে যেতে। সিরিয়াসলি বলছো? আসলে কি জানিস, অভ্যেস হয়ে গেছে, পরিবেশ পাল্টাতে ভয় হয়নি। সেকেলে মানুষ তো। মা, মা তাহলে কি করবে? মা কি করবে সেটা মাকে জিজ্ঞেস কর, আমি কি করে বলবো? রোজ আসবে, শোনো, আমি গাড়ি পাঠিয়ে দেবো, পাঠিয়ে আগে কত করে দাও। চলি দাদা। বৌদি, আমার ফোন নাম্বারটা? আমি লিখে রেখেছি ঠাকুর। ওকে দেখে আজ তোমার গর্ব হচ্ছে না মা? জানিস, ওরা এক এক করে এগিয়ে যাচ্ছে, আর আমি শুধু তোর দিকে চাকতে পেয়েছি। আরে অজি তোকে প্রণাম করে গেল না? কি যে বলো মা, দেখলে না ওরা সবাই কিরকম তোকে রাজার মতো তুলে নিয়ে চলে গেল। এর মধ্যে অস্ত্র না। যে সংসার একদিন নিজের হাতে সাজিয়েছিলাম, স্পষ্ট বুঝতে পারছিলাম তার চেহারাটা বদলাতে শুরু করেছে। অসম্ভব একা লাগছিল, লিখতেও পারছিলাম না তেমন করে। অভাব অনটনের মাঝখানে নিজেকে বড় ছোট মনে হচ্ছিল। সারা রাত ঘুম আসতো না, আসতো যত সব অদ্ভুত চিন্তা, নিজের কাছে নিজের হাজারো প্রশ্ন। কিন্তু তবুও ভেঙে পড়িনি, সোজা হয়ে দাঁড়াবারই চেষ্টা করেছিলাম। ভেতরে
বাইরে, কিন্তু আরো বড় দুর্যোগ অপেক্ষা করছিল আমার জন্য। শিগগির একবার মার ঘরে এসে মা যেন কেমন করছেন। মায়ের মৃত্যুতে আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। একেবারে থমকে গেলাম, হেমে গেলাম। নিজেকে অসম্ভব ভারী মনে হতে লাগলো। এরই মধ্যে বাধ্য হয়ে শ্রীলেখা চাকরি নিল। উপায় ছিল না জানতাম, তবু পুরুষকারে লাগলো। মনে হতে লাগলো নিজের কাছে নিজের পরাজয়ের পালাবোধা শুরু হয়েছে। নয়ন বড় হচ্ছিল, ওর দিকে তাকিয়ে আমার কত বাড়ত। ওর চোখের সামনে আমার সফল হওয়া দরকার, অথচ এদিকে সবাই আমাকে নিয়ে ভয় পাচ্ছিল। আমাকে ঘিরে তৈরি হচ্ছিল নানান আশঙ্কা। তোরা মিছিমিছি এই ভদ্রলোককে কষ্ট দিচ্ছিস হুজুর। আমার কিচ্ছু হয়নি। কি বলেছে? কিচ্ছু হয়নি আপনার। ইউ আর অ্যাবসলিউটলি নর্মাল। আপনি ওকে নিয়ে যান, মেনটেন করতে প্রেশারটা একটু হাই, কমপ্লিটলি রেস্ট। আচ্ছা, তাহলে ওষুধগুলো আপনি ওকে পাঠিয়ে দেবো। যেতেই হলো। ওদের অনুরোধ এড়াতে পারলাম না। আশা নিরাশার, সুখ দুঃখের রঙে আকাশেই বাড়ি। তাই একদিন সত্যিই ধূসর হয়ে এলো। বুঝলাম স্মৃতির কুয়াশা তাকে মুছে নিচ্ছে। শ্রীলেখা দেবী আছেন? না, ও তো এখনো অফিস থেকে ফেরেনি। আপনি কে বলছেন? আমি ওর অফিস থেকে মিস্টার নারায়ণ বলছি। শ্রীলেখা অফিসে নেই? না, মানে কিছু বলতে হবে? না, যা বলবেন আমি বলবো। তোমার বস টেলিফোন করেছিলেন। একবার তো বলেছো সে কথা। হ্যাঁ, দুপুরে ছুটি নিয়েছো, 5টা পর্যন্ত চোখের সামনে দেখা অভ্যেস তো, বোধহয় মিস করছিলেন। কি আজে বাজে বলছো বলো তো? হ্যাঁ, আমার
আমার কথা বাদ দাও, আমি তো অসুস্থ রুগী। তোমার ইনক্রিমেন্টের কথা অজুকে কি বলবে, ও খুশি হবে। আর ও তো সব ভালো বোঝে টোঝে, এই তো শুনে এলাম ওই ছেলে ঠ্যাঙ্গাবার সব হিসেব নিকেট চলছে। নানুর একটা চিঠি এসেছে। শোনো, নানুর ব্যবস্থা আমি করে ফেলেছি। কদিনের মধ্যে ওকে নিয়ে আমি দার্জিলিং এ যাচ্ছি, কনভেন্টে ভর্তি করে দিয়ে আসবো। কিন্তু এখানে থাকলে নয়নের ভবিষ্যৎ অন্ধকার। তাছাড়া দাদার এই অবস্থা চোখের সামনে না দেখাই ভালো। ডাক্তারবাবু সেই কথাই বলছিলেন। নানু তো বড় হচ্ছে, এ তোর ক্ষতি হবে। তোমার দাদা যদি... তুমি বোঝাবার চেষ্টা করো। দার্জিলিং এ পড়া শেষ হলে একেবারে স্ট্রেট দেরাদুন মিলিটারি স্কুল। ছেলেকে সাহেব না বানালে চলছিল না। অজুর এত ইচ্ছে, এত আগ্রহ। শুধু অজুর ইচ্ছে আর আগ্রহ কেন, ছেলে মস্ত সাহেব হবে। তুমি খুশি হওনি? একে তো নিজেরা ভাইয়ের গলগ্রহ হয়েছে, তার উপর ওরা বললো বলেই ছেলের দায়িত্ব অজুর কাঁধে চাপিয়ে দিবে। তুমি নিশ্চিন্ত থাকো, নানুর খরচটা যে করেই হোক আমি চালাবো। কেন, ওকে কাছাকাছি কোথাও, মানে রামকৃষ্ণ মিশন টিশনে এরকম জায়গায়? আমি যা ভালো বুঝেছি তাই করেছি দাদা। আমি জানি জীবনে সাহেব হওয়ার প্রয়োজন কতখানি। তোদের এগুলো ঘুমোলে? শোনা, ও টেলিগ্রাম করেছে। অমু কাল আসছে, দেখি দেখি। কি খেয়ে এসছিস? গন্ধ বেরোচ্ছে, অসুস্থ দেখাচ্ছে। তোর উন্নতির শরীরটা এত নোংরা আর অহংকার জানলে আমি তোকে এখানে উঠতে দিতাম না। বুঝু, আমার উচিত গেছে, বর্তমানটাকেও তোরা ক্ষত বিক্ষত করে তুলছিস। আর কাল অমু এলে জানতে পারবো আমার ভবিষ্যৎটা কি। ঠাকুর, তোমার দাদা কোথায় জানো? ঘুম থেকে উঠে দেখছি কোথাও নেই। ঠিক কোথাও ফিরে আসবি, জানিস না উনি এত ভাববার কি আছে। শোনো, আমার একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে, আমি তো এয়ারপোর্টে যেতে পারছি না। তুমি শুক্র সঙ্গে যাচ্ছি তো, ট্রেন কিন্তু দেখা করবে 10টা। আমি কি করে যাই বলো তো? উনি যদি ফিরে আসুন? শোন, মন দিয়ে কাজ করবি, হাঁকি দেবার একেবারে চেষ্টা করবে না। কেমন? আমার চোখে জল কেন? শোন, অনেক বড় হয়ে দিতে হবে, এটা মনে রাখিস। আরে বৌদি না, মিসেস অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। না, যা ছবি পাঠিয়েছিলে তার চেয়ে দেখছি অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এনিওয়ে তুমি বললাম কিছু মনে করলে না তো? ঠিক আছে, চলো। লেটস গো, চলো।
দিস ইজ টু মাচ। এতদিন পর বাইরে থেকে ফিরলাম আর দাদা কোনো পাত্তাই নেই। এ না বড় বৌদি, তোমার জন্য শাড়ি, ছাতা আর আমার জন্য এই বেবি স্যুট। আর মেজ বৌদি, তোমার জন্য প্যাকেট অফ কসমেটিক্স, রেয়ার সালুন আর পারফিউম আছে এর ভেতরে। খাঁটি ফরাসি জিনিস। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর মির্জা, তোমার জিনিস করে রাখলাম। রিয়েল ওল্ড স্কচ টু ফায়ার আউট পুলিশ পিপল। দাদা করবো দাদা, টাইট প্যান্টের জন্য তোমার প্রণাম করা গেল। সরি, এনিওয়ে ম্যাচিং করা গেল। কি বলো? আরে এত বড় চুল রেখেছিস, জুলপি রেখেছিস, গরম লাগে না? আরে দাদা, এই তো ওখানে ব্যাকেট হয়ে গেছে। বৌদি, তোমরা আমাকে ম্যাক্সিমাম ডিসঅ্যাপয়েন্ট করেছো। এখনো শাড়ি? হ্যাঁ দাদা, তোমার জন্য এই কলম। হ্যালো, দেখি। ঠিক আছে, আমি যাচ্ছি। কে ওখানে? কি দাদা, তুমি এখনো ঘুমোনি? না, ওষুধটা কোনো খেলো না। শহরে এত গোলমাল। হ্যাঁ, মিসদের কাজ মিসদা করছে, তা তুমি তো নিয়ে মিথ্যে ভাবছো কেন? টেক ইট ইজি। তোমার এখানকার অফিসে জয়েনিং ডেট কবে? না, মানে আমি একটু ছুটিটা এক্সটেন্ড করে নিয়েছি। কেন? এমনি এই কদিন একটু রিল্যাক্স করে নি, তারপর। তাড়াতাড়ি জয়েন করলে বোধহয় ভালো করতে। এই যে বৌদি, ছবিগুলো দেখতে চেয়েছিলে, আজকেই কপি পেলাম। শোনো, শুক্লাকে বেশ লাগছে, দেখো। সুন্দর হয়েছে ছবিগুলো, ম্যাডাম। কিছু বলছো না রে? অজু শুক্লাকে কেন যেভাবে নেগলেক্ট করে কিছু বুঝি না। যতই কাজ থাক, কি বলছো কি? তোমাদের ছবিগুলো দেখে কিছু মনে হচ্ছে না? কি আমার মনে হয়? অমু কোথায়? ও শুক্লার সঙ্গে মার্কেটে গেছে।
রাত দিন সব আজে বাজে কথা না ভেবে নিজের লেখাটা ছাপা হলো কিনা তারও তো একটা খোঁজ করলে পাচ্ছে। বিশ্বাস অবিশ্বাস তো কতদিন বলে দিয়ে এসছে। দেখো গে একদিনে হয়তো ছেপে বেরিয়েও যাবে। তাই রে, নিয়ে যা, ছাপার সুবিধা হবে। আরে এতক্ষণ জানেন নিজের লেখা কেউ জলের মধ্যে ফেলে এতক্ষণ বেঞ্চটাতে বসছিলেন বুঝলেন, ওই বেঞ্চটাতে বসছিলেন একটা ব্যাগ নিয়ে নাড়াচাড়া করছিলেন। নিশ্চয়ই ওই ব্যাগের মধ্যে লুকোনো কিছু ছিল, তাই না? আগে আগে সেই লুকোনো জিনিসটা জলের মধ্যে ফেলেছেন, তারপরে কি ফেলছিলেন ওই পাণ্ডুলিপি। আমি নিজের চোখে দেখেছি। কি বলছো তুমি? আমি পাণ্ডুলিপি ছাড়া আর কিছু ফেলেছি? তুমি করছেন কেন? তুমি করছেন কেন? ঘর ধরে জানেন না? একেবারে সিধে করে জানেন, দিনে দুপুরে একটা ক্রাইম করে পালাচ্ছিল, আমি গিয়ে না ধরলে। মিথ্যাবাদী! আমি কখনো পালাইনি। আর কেন পালাবো? আমি তো কোনো অন্যায় করিনি। চলো তো ওই কাগজ ছাড়া কি ফেলেছেন বলুন তো দেখি। আজকাল মশাই কাউকে বিশ্বাস নাই বুঝলেন। এই তো দেখি কাগজের প্যাকেটে ডেড বডি পার্ট বাই পার্ট লেখে জলে ফেলেছিল, ধরা পড়েছিল। কাগজে দেখেননি? মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। এই তোমাদের সভ্যতা! তোমরা কলেজে পড়ে ভাবছো। আর বড় মশাই বাজে বকবেন। শুধু আমি নয়, আমার সঙ্গে একা ছিল, ও দেখেছে। আপনি চোরের মতো চারদিক তাকিয়ে যে একটা প্যাকেট ফেললেন ওখানে। ইলিগাল বাচ্চা হতে পারে। ওপরে গিয়ে দেখতাম।
কি ভাবছো? বর্তমানটাকে তো তছনছ করেইছি, ভবিষ্যৎটাকেও নষ্ট করে ছাড়লাম। ট্র্যাজেডিটা কোথায় জানো দাদা? অমুকে অত কষ্ট করে প্র্যাকটিক্যালি নিজেকে শেষ করে তুমি বিলেতে পাঠিয়েছিলে, সেই অমুক ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। কোর্স কমপ্লিট করার সুযোগ ওকে ওরা দেয়নি। শেষ বছরের সব কটা পরীক্ষায় ফেল করেছে অমুক। এখানে এখন একটা 200 টাকার চাকরিও পাবে না, তাই পার্টি অ্যারেঞ্জ করতে হলো শহরে কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকের সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্য। একটা কিছু ব্যবস্থা তোকে করে দিতে হবে বাই এনি মিনস। সরি দাদা, এসব কথা তোমার বলা ইচ্ছে আমার ছিল না, কিন্তু কেন যাই না বলে ফেললাম। তুমি এখনো এইভাবে বসে আছো যে? দিদি ভাই, তাড়াতাড়ি করো। অমুকেও কষ্ট করে প্র্যাকটিক্যালি নিজেকে শেষ করে বিলেতে পাঠিয়েছিল, সেই অমুক সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। ইয়েস, কোর্স কমপ্লিট করার সুযোগ ওকে ওরা বছরের সবটা পরীক্ষায় ফেল করেছে অমুক। নমস্কার, ইডেন উদ্যান থেকে বিজয় সরকার বলছি। আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের তৃতীয় টেস্ট খেলার প্রথম দিন। এখনো অধিনায়করা মাঠে নামেননি, কিন্তু ইডেন ফেরে পড়েছে দর্শকের ভিড়ে। বহু বছর এই ধরনের দর্শকের ভিড় এই মাঠে হয়নি। ধারা বিবরণী শুরু করার আগে একটা খবর আপনাদের জানাতে হচ্ছে বলে আমরা দুঃখিত। আজ সকালে ইডেনে এই খেলা দেখবার জন্য দৈনিক টিকিটের যে লাইন হয়েছিল, সেখানে ভিড়ের চাপে পিষ্ট হয়ে 5 জন যুবক সাংঘাতিকভাবে আহত হন। পরে তারা মারা যান। পুলিশ এবং জনতার মধ্যে এক খণ্ডযুদ্ধ চলে। যাই হোক, এখন আবহাওয়া মোটামুটি শান্ত। সকালের রোদে ইডেনের উইকেটকে মনে হচ্ছে যেন সবুজ এক চোখ সাজানো কার্পেট। এইমাত্র দুজন অধিনায়ক, সফরকারী দলের খ্যাতিমান খেলোয়াড় গ্যারফিল্ড সোবার্স এবং ভারতের উজ্জ্বল ক্রিকেট তারকা পতৌদি টস করবার জন্য মাঠে নেমেছে। ওই টস করা হচ্ছে
হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। অধিনায়ক পদৌদি হাত তুলে কি জানালেন প্যাভিলিয়নকে। ভারত জিতেছে, টসে জিতেছে। ভারত ব্যাট করবে, এটাই আমরা আশা করছি। দেখা যাক কি হয়। খোকন আমার একমাত্র ছেলে, আপনাদের উপর ছেলে আছে, দয়া করে ওকে ছেড়ে দিন। और क्या दाঁড়িয়ে দেখছো কে নিয়ে যাও। ছেড়ে দিন। আমি যাবো না। কি ভেবেছিস কি? হ্যাঁ, দেখি তুমি এখানে কেন? তোরা অত্যাচার করছিস, তোরা যাও, না এখান থেকে। দিনের পর দিন বাপ মায়ের কোল থেকে নিরীহ ছেলেগুলোকে ধরে নিয়ে এসে যে অত্যাচার করছিস, তাও ঠিক তেমনি অন্যায়। সত্যি কথা সহ্য করতে পারছিস না, তাই চিৎকার করছিস। কিন্তু এটা তোমার কখনো একটা টেবিল না। এটা অন্যায়, এটা জুলুম। খুব অসহ্য হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না? কি আরম্ভ করেছো কি বলো তো? ওরা বুঝছো ওদের কাজ, তার মধ্যে তুমি কেন গেছো কথা বলছো? অজু আর শুক্লার বিয়ে হয়েছে কতদিন? বছর পাঁচে খাবো বছর 5। কেন? এই 5 বছরে শুক্লা মা হতে পারলো না কেন? কেন বলো, কেন কেন হতে পারলো না? একটু কষ্ট খেলে ভালো হবে, বুঝলি? দাও। আমার নাকি মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই বলেই তো সর্বস্ব খুঁজে আমি তোকে বিয়ে করেছিলাম, মানুষ করতে চেয়েছিলাম। হ্যাঁ, কে দিলি? বছরের পর বছর পরীক্ষা ফেল করি, ওরা তোকে ফেরত পাঠাতে বাধ্য হলো। 1000 টাকা খরচা করে আমি তোকে মানুষ করার চেষ্টা করেছিলাম, আর আজ 1000 টাকা খরচা করে বাড়িতে পার্টি দিতে হচ্ছে, লোককে মদ খাওয়াতে হচ্ছে। কেন না? তারা তোকে দয়া করে চাকরি দেবে কোথায়? আর তুই দিব্যি দিনরাত ঘুরে বেড়াচ্ছিস, ঘুরতে করে বেড়াচ্ছিস। চুপ কর। কারো দাদা নয়, দাদা। আর এখানে এসে তুই কি আরম্ভ করছিস? হ্যাঁ, ভেবেছিস কেউ জানতে পারবে না, কেউ কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু আমারই চোখ দুটোকে তোরা ফাঁকি দিবি কি করে? আমি সব শুনেছিলাম, সব বুঝতে পেরেছি। কার জন্য? কার জন্য আপনি এরকম হয়ে গেলেন? হ্যাঁ, কে তোমাকে তৈরি করলো? হ্যাঁ, কে? অন্যভাবে নাচতে শিখে, পোশাক আশাক বদলাতে শিখে। কেন কেন? কিসের জন্য? কার জন্য? কার জন্য? বলো শুক্লা, বলো 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 শুক্লা, বলো।
আমাকে ফুল পোষানো, সবাই আমাকে ফুল পুষে দূরে ঠেলে দিল, তুমি আমাকে একা করে দিও না। এরকম করলে কেন? আমি তো তোমার অফিস বস নারায়ণ সাহেব নয়, আমি তোমার স্বামী। তাহলে ওইরকম আজকে উঠে আমাকে দূরে সরিয়ে দিলে কেন? লেখা কেন? আমি জানি কেন। তোমার চোখে মুখে সব লেখা আছে। তুমি ভয় পেয়েছো যদি কোনো গন্ডগোল হয়, যদি আমাদের সন্তান আসে আর যদি সে তার বাপের মতো মাথা খারাপ হয়, সেই ভয় না, সেই ভয়। হ্যালো, বেলেঘাটা মেন্টাল হসপিটাল। আমি কি করেছি তোমাদের? আমাকে তোমরা কেন এরকম টানাই গেলে করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তোমাদের কি করছি করেছি? আরে আমি তোমাকে কি করছি করলাম? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি যাবো না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। তোমরা আমাকে নিয়ে কেন এরকম করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো। হুজুর 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 হুজুর, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে আমাকে তুমি আমাকে মারলে, মারতে পারলি? চলো। বাংলা গারদে এই দেশে এত বড় বাংলা গারদ আছে, সেখানে সবাইকে ধরবে আছে। চলো।
যাচ্ছি। বৌদি, বৌদি, আমি যাচ্ছি। দাদা যা যা বলে গেছে সব সত্যি। দিল্লিতে গিয়ে আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। একটা কথা, মেজদা দিন রাত নিজের কাজেই ব্যস্ত। মেজ বৌদিকে একটুও সময় দেয় না। মাঝখান থেকে আমি আমি যেন কেন একটা গন্ডগোলে জড়িয়ে পড়ছি। আমার বোধহয় চলে যাওয়াই ভালো। পুলিশ কমিশনার মহোদয় সমীপেষু, আমার সুদীর্ঘ বহু বছরের কর্মজীবনে আমি ছুটি নেবার কথা ভাবিনি বা ছুটি নেবার অবস্থায় পড়ি। নয়ন, মানুষের জীবনে ভুল হয়, ভুল আমিও করেছি, আর সেই ভুল শুধরে নেবার জন্য ভোরের অপেক্ষায় বসে আছি। ভোর হলে প্রথম কাজ তোমার বাবাকে নিয়ে আসা, তারপর একটা বাড়ি ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব আছে যাওয়া, তোমাকে ওখান থেকে নিয়ে আসা। তোমার বাবার ইচ্ছে ছিল তুমি এখানে কোনো রামকৃষ্ণ মিশনে পড়ো, তোমার বাবাই ঠিক। আর একটা কথা মনে রেখো নানু, তোমাকে তোমার বাবার মতো হতে হবে, আদরণীয়। এটি তোমার মা। আমি এসেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি দেখো, আর কখনো আমার ভুল হবে না, কখনো না। আমি তোমায় নিতে এসেছি। শুনছো? না না,
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।